নমস্কার। ব্যবস্থাপনার মূলনীতি নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন ম্যানেজমেন্ট পাঠ্যপুস্তকের কিছু বাছাই করা অংশ আছে। আমাদের লক্ষ্যটা হলো মানে এই যে সংগঠনগুলো এগুলো ঠিক কিভাবে কাজ করে, কিভাবে এদের চালানো হয় তার কিছু জরুরি দিক, কিছু আইডিয়া তুলে ধরা। ঠিক, মানে আমরা দেখব ম্যানেজারদের আসল কাজটা কি, পুরনো দিনের ধারণাগুলো আজও কতটা খাটে। আর ওই যে সাংগঠনিক কাঠামোর রকমফের সেগুলো নিয়েও কথা হবে। হ্যাঁ, সঙ্গে সিদ্ধান্ত নেওয়া, কর্মীদের মোটিভেট করা আর সবকিছু কন্ট্রোলে রাখা, এই সবকিছুই আসবে আলোচনায়। চলুন তাহলে শুরু করি একদম বেসিক জায়গা থেকে। এই যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বলি, জিনিসটা ঠিক কি? ভালো প্রশ্ন। দেখুন, বিভিন্ন উৎস বলছে ম্যানেজারদের কাজটাকে আমরা মোটামুটি 5টা ভাগে ফেলতে পারি। ওইগুলো তো পরিকল্পনা মানে প্ল্যানিং, হ্যাঁ, তারপর সংগঠন বা অর্গানাইজিং, কর্মী সংস্থান বা স্টাফিং, নির্দেশনা মানে ডিরেক্টিং, আর শেষে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। সংক্ষেপে POSDC। এই ফ্রেমওয়ার্কটা কিন্তু বেশ কাজের, তাই না? কারণ এটা ম্যানেজার্সদের কাজের একটা বলা যায় সার্বজনীন ভাষা দেয়, তারা যে ইন্ডাস্ট্রিতেই কাজ করুন না কেন। একদম ঠিক। আর ফার্মাপেডিয়া যেমন বলছে, এই কাজগুলো যিনি করেন তিনিই তো ম্যানেজার, যদিও একটা সূক্ষ্ম তফাৎ অনেকে করেন অ্যাডমিনিস্ট্রেটর আর ম্যানেজারের মধ্যে। হ্যাঁ, শুনেছি। মানে অ্যাডমিনিস্ট্রেশন নীতি বানায় আর ম্যানেজমেন্ট সেটা চালায়, এরকম কিছু। অনেকটা তাই, নীতি নির্ধারণ বনাম বাস্তবায়ন। কিন্তু সত্যি বলতে কি, বাস্তবে এই দুটো শব্দ প্রায়শই একসাথেই ব্যবহার হয়ে যায়। আচ্ছা, রাইস PDF অনুযায়ী ম্যানেজারদের ভূমিকারও তো ভাগ আছে। ঠিক 3 ধরনের ভূমিকার কথা বলা হয়েছে। আন্তর্ব্যক্তিক, মানে লোকদের সাথে মেশা সংক্রান্ত। তথ্য সংক্রান্ত। হ্যাঁ, ইনফরমেশন আদান প্রদান আর সিদ্ধান্ত নেওয়া সংক্রান্ত। এই যে এতগুলো দিকে নজর রাখতে হয়, এটাই তাদের কাজের মূল চ্যালেঞ্জ। তার মানে ম্যানেজারদের প্রচুর দায়িত্ব। আচ্ছা, এই কাজগুলো করার পদ্ধতি কি সবসময় একই রকম ছিল? মানে গোড়া থেকেই কি এরকম? না না, তা কেন হবে? সময়ের সাথে সাথে ধারণাও তো পাল্টেছে। যদি আমরা ক্লাসিক্যাল চিন্তাভাবনার দিকে তাকাই, মানে পুরনো দিনের কথায় আসি, হ্যাঁ। তাহলে দুজনের নাম খুব সামনে আসে, ফ্রেডরিক টেলর আর হেনরি ফেওল। ও, টেইলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। একদম, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। উনি জোর দিয়েছিলেন কাজের এফিসিয়েন্সি, মানে দক্ষতা বাড়ানোর ওপর। উনি ভাবতেন প্রত্যেকটা কাজ করার একটা বেস্ট উপায় আছে, একটাই সেরা রাস্তা। যেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতিতে। যেমন ধরুন টাইম অ্যান্ড মোশন স্টাডি, মানে কে কত সময়ে কতটা নড়াচড়া করে কাজটা সারছে, সেটা নিখুঁত হিসেব। বাপরে, একেবারে কাঁটায় কাঁটায় মেপে কাজ করা। আর ফেওল, উনি কিসের ওপর জোর দিয়েছিলেন? হেনরি ফেওল আবার অন্যদিকে পুরো সংগঠনটা কি করে চলবে সেদিকে নজর দিয়েছিলেন। উনি ব্যবস্থাপনার 14টা নীতি বা প্রিন্সিপালস দিয়েছিলেন। হ্যাঁ, ওগুলো তো খুব বিখ্যাত, যেমন ইউনিটি অফ কমান্ড। ঠিক, আদেশের ঐক্য, মানে একজন কর্মীর রিপোর্টিং বস থাকবেন একজনই সরাসরি, তাতে গুলিয়ে যাওয়ার সুযোগ কম থাকে। আর স্কেলার চেইন। হ্যাঁ, স্কেলার চেইন বা কর্তৃত্বের শৃঙ্খল, মানে ওপর থেকে নিচ পর্যন্ত একটা স্পষ্ট যোগাযোগের লাইন থাকবে, যদিও এতে আবার জরুরি সিদ্ধান্ত নিতে দেরিও হতে পারে কখনো কখনো। বোঝা গেল। ফেওলের মূল লক্ষ্য ছিল একটা বেশ গোছানো প্রশাসনিক কাঠামো তৈরি করা। একদম। তাই দেখুন, দুজনের ফোকাস কিন্তু আলাদা। টেইলর দেখছেন কাজের খুঁটিনাটি, আর ফেওল দেখছেন পুরো সিস্টেমটা। এই দুটো দিক নিয়েই কিন্তু আজও ম্যানেজমেন্টে অনেক আলোচনা হয়। কাঠামোর কথায় যখন এলাম, সংগঠন তো শুধু খাতায় কলমে থাকে না, তাই না? মানুষের মধ্যে সম্পর্কও তো একটা ব্যাপার। ঠিক ধরেছেন। ভার্মা আর রাইস PDF দুটোতেই আনুষ্ঠানিক মানে ফর্মাল আর অনানুষ্ঠানিক মানে ইনফর্মাল সংগঠনের কথা আছে। ফর্মালটা হলো কোম্পানির নিয়মকানুন, পদ এসব দিয়ে তৈরি। হ্যাঁ, ওই অফিসিয়াল স্ট্রাকচারটা। কিন্তু তার পাশাপাশি কর্মীদের নিজেদের মধ্যে কথাবার্তা, বন্ধুত্ব, ভরসার জায়গা, এগুলোর ভিত্তিতে একটা ইনফর্মাল কাঠামো তৈরি হয়, যেটা অনেক সময় কাজটাকে সহজ করে দেয় হয়তো। অবশ্যই। অনেক ইনফরমেশন বা সাহায্য ওই ইনফর্মাল নেটওয়ার্কে তাড়াতাড়ি পাওয়া যায়। আচ্ছা, আর এই যে ফর্মাল স্ট্রাকচার, এরও তো নানা রকম ভেদ আছে। আছে তো, যেমন ধরুন লাইন স্ট্রাকচার, যেখানে কমান্ড ওপর থেকে নিচে সরল রেখায় নামে, খুব সিম্পল। আবার ফাংশনাল বা কার্যভিত্তিক কাঠামো আছে। হ্যাঁ, যেখানে একই ধরনের কাজের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, যেমন মার্কেটিং, ফিন্যান্স, HR। এগুলোর কোনটা ভালো সেটা কিসের ওপর নির্ভর করে? অনেক কিছুর ওপর। যেমন ব্যবস্থাপনার পরিধি বা স্প্যান অফ ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর।
মানে একজন ম্যানেজার সরাসরি কতজনকে সামলাচ্ছেন। এটা অনেকটা ক্লাসের সাইজের মতো। একজন টিচার কতজন ছাত্রকে দেখতে পারবেন? ঠিক সেরকমই। আবার রাইস পিডিএফ দুটো ডিজাইনের কথা বলছে, যান্ত্রিক বা মেকানিস্টিক আর জৈব বা অর্গ্যানিক। যান্ত্রিক মানে খুব নিয়ম মেনে চলা। হ্যাঁ, খুব নিয়মকানুন, স্তরবিন্যাস, স্থিতিশীল পরিবেশে এটা ভালো চলে। আর জৈব বা অর্গ্যানিক ডিজাইনটা অনেক বেশি ফ্লেক্সিবল, মানে নমনীয়। যেখানে পরিস্থিতি খুব দ্রুত বদলায় সেখানে এটা বেশি কার্যকর। এই যে এত কাঠামো, এত কর্মী, এদের সামলাতে তো ম্যানেজারদের সারাক্ষণ সিদ্ধান্ত নিতে হয়। অবশ্যই, সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন মেকিং তো ম্যানেজমেন্টের একেবারে হার্ট যাকে বলে। কিছু সিদ্ধান্ত তো রুটিন মাফিক হয়, তাই না? একদম। রাইস পিডিএফ বলছে এগুলোকে বলে প্রোগ্রামড সিদ্ধান্ত, মানে রোজকার ব্যাপার, যার জন্য নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি আছে। ধরুন, স্টেশনারি শেষ হয়ে গেলে অর্ডার দেওয়া। আর নন প্রোগ্রামড? সেগুলো হলো নতুন, অচেনা সমস্যার জন্য, যার জন্য বাধা কোনো নিয়ম নেই। সৃজনশীল সমাধান ভাবতে হয়। যেমন বাজারে হঠাৎ নতুন কোনো প্রতিযোগী চলে এলো, তখন কি করা হবে? এর জন্য তো ঠিক সময়ে ঠিক তথ্য পাওয়া খুব জরুরি। খুবই জরুরি। যথেষ্ট ইনফরমেশন আর টাইমিং, এই দুটোই ডিসিশন মেকিংয়ের জন্য খুব দরকারি। আর সিদ্ধান্তগুলো তো কর্মীদের দিয়েই করানো হয়। তাদের মোটিভেট করা বা উৎসাহিত করাটাও তো ম্যানেজারদের একটা বড় কাজ। ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। এই প্রসঙ্গে ভার্মা আর রাইস পিডিএফ দুটোতেই ডাগলাস ম্যাকগ্রেগরের থিওরি এক্স আর থিওরি ওয়াইয়ের কথা আছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, থিওরি এক্স ধরে নেয় কর্মীরা ফাঁকিবাজ। ঠিক। কাজ করতে চায় না, তাই এদের চোখে চোখে রাখতে হবে, ভয় দেখাতে হবে। এই ধারণা থেকে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণের বাড়াবাড়ি আসে। আর থিওরি ওয়াই? থিওরি ওয়াই ঠিক তার উল্টোটা ভাবে, যে কর্মীরা আসলে কাজ করতে ভালোবাসে, দায়িত্ব নিতে চায়, যদি ঠিকঠাক পরিবেশ আর সুযোগ পায়। এটা এম্পাওয়ারমেন্ট বা কর্মীদের ক্ষমতা দেওয়ার উপর জোর দেয়। তার মানে কর্মীদের বোঝার ধরনটাই পুরো ম্যানেজমেন্ট স্টাইল পাল্টে দিতে পারে। একদম। আর কর্মীদের ঠিক পথে চালাতে গেলে তো আবার ভালো নেতৃত্ব বা লিডারশিপ দরকার। নেতৃত্বের ধরনও কি পাল্টায়? মানে পরিস্থিতি অনুযায়ী? অবশ্যই পাল্টায়। আগে একটা ধারণা ছিল যে লিডার জন্মায়, মানে কিছু বিশেষ গুণ নিয়েই আসে, ট্রেইট থিওরি। পরে এলো আচরণ বা বিহেভিয়ারাল থিওরি। হ্যাঁ, মানে নেতা কি করেন তার ওপর জোর দেওয়া। আর এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হয় পরিস্থিতি অনুযায়ী নেতৃত্বের ধরন বদলানোর ওপর, সিচুয়েশনাল থিওরি। মানে সব পরিস্থিতিতে একই স্টাইল কাজ করে না। আচ্ছা, আর ওই যে ফর্মাল আর ইনফর্মাল লিডারের ব্যাপারটা? ওটা রাইস পিডিএফে আছে। ফর্মাল লিডার হলেন তিনি যাকে কোম্পানি থেকে পজিশন দেওয়া হয়েছে, মানে বস। আর ইনফর্মাল লিডার হলেন তিনি যার হয়তো কোনো পদ নেই, কিন্তু দলের লোকেরা তাকে মানে, তার কথায় ভরসা করে। নিজের যোগ্যতা দিয়ে তিনি নেতা হয়ে ওঠেন। ইন্টারেস্টিং। আচ্ছা, সবশেষে আসছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। এর মানে কি শুধু ভুল ধরা আর বকাঝকা করা? না, মোটেও না। নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্য কিন্তু অনেক পজিটিভ। মূল লক্ষ্য হলো আমরা যে প্ল্যান করেছিলাম কাজটা সেই অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখা। মানে মনিটর করা? হ্যাঁ, মনিটর করা। আর যদি দেখা যায় প্ল্যান মতো হচ্ছে না, তাহলে দরকার মতো ব্যবস্থা নেওয়া, মানে সংশোধন করা, যাতে আবার ঠিক পথে ফেরা যায়। একদম। একটা ভালো কন্ট্রোল সিস্টেম আর নিয়মিত ফিডব্যাক পাওয়াটা খুব জরুরি। ফিডব্যাক ছাড়া তো উন্নতি হবে না। আর বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের মধ্যে সমন্বয় বা কোঅর্ডিনেশন রাখাও কিন্তু নিয়ন্ত্রণেরই অংশ। তাহলে পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে ম্যানেজমেন্ট আসলে শুধু কিছু শুকনো তত্ত্ব বা নীতি নয়। না, একেবারেই নয়। বরং এটা একটা শিল্প, মানে পরিস্থিতি বুঝে এই নীতিগুলোকে কাজে লাগানোর কৌশল। একদম ঠিক বলেছেন। তত্ত্ব আর বাস্তবতার একটা মেলবন্ধন। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। বলুন। এই যে আজকের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, এগুলো যেভাবে কাজের ধরন বদলে দিচ্ছে, এমনকি কর্মী পরিচালনার পদ্ধতিতেও প্রভাব ফেলছে। হ্যাঁ, ফেলছে তো বটে। তাতে এই যে মৌলিক ব্যবস্থাপনার নীতিগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো ভবিষ্যতে কতটা একই রকম থাকবে বা কিভাবে পাল্টে যাবে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। সত্যি, এটা একটা দারুণ প্রশ্ন। আমাদের সবাইকে এটা নিয়ে ভাবতে হবে।